আমাদের কৃষ্ণের সব সামলে নেবে। ও তো আর আমাদের মতো প্রিভিলেজ ছিল না। কিন্তু মায়ের মন ও চিন্তা লেগেই থাকবে। কৃষ্ণা চাইলে সব একা হাতেই সামলাতে পারে মা। শ্যামা, বাবা মা হয়ে আমরা ওকে সাপোর্ট দেব। আচ্ছা তোমরাই তো বলো, বিয়ের পরেই মেয়েদের নাকি আসল সংসার শুরু হয়। আজ থেকে ওর আসল জীবন শুরু হলো শ্যামা। ওটা ওর শ্বশুর বাড়ি, এখন থেকে ও বাড়ির লোকজন ওর আপনজন। আর তোমরা একেবারেই ভেবো না যে ও পরের বাড়ি চলে গেছে। জাস্ট এইটুকু ভাবো যে আজ থেকে ও দুটো বাড়ি। আর ওর গান? শ্যামা, তুমি নিজেকে দিয়ে দেখো না, এই সংসার সামলে, এই সংসারের সকলকে আপন করে, তাদের ইচ্ছে অনিচ্ছের খেয়াল রেখে প্রফেশনাল সিঙ্গার হয়েছে, তাই না? কৃষ্ণাও ঠিক সেভাবেই পারবে নিজের গান নিয়ে এগিয়ে যেতে। নিজের সংসার সামলেই পারবে শ্যামা। নিজের গান আর সংসার দুটোকেই ব্যালেন্স করতে পারবে কৃষ্ণা। শ্বশুর বাড়ি গেলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায় না শ্যামা। আর 5টা মেয়ে যেইভাবে ক্যারিয়ার আর প্রফেশন ব্যালেন্স করতে পারে, কৃষ্ণাও পারবে। হ্যাঁ রে নিখিল, ওসব নিয়ে আমি ভাবছিই না। কারণ আমি জানি যে মেয়ে হারতে ভয় পায় না, তাকে হারানো ততটাই কঠিন। আর তাছাড়া কৃষ্ণা আমার ছোট দিদি, তোদের মেয়ে। আমার শ্যামার শিক্ষায় সংস্কৃতিতে মানুষ হয়েছে, সে কখনো হারতে পারে? সে একাই সামলে দেবে। মুন্নি, তোর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমাকে আবার কি বলবে? ছোট করতে এদিকে এসো মুন্নি। দেখো মুন্নি, আর কেউ না জানো বা না বুঝুক, আমি কিন্তু তোমার মনের কষ্টের কারণটা বুঝতে পারি। দেখো মুন্নি, নিয়তির লিখন কখনো খণ্ডানো যায় না। তাছাড়া তোমার বোন তো অনিরুদ্ধকে বিয়ে করতে চায়নি। আমার ধারণা সেটা হয়তো তোমার কথা ভেবে, তবুও তো বিয়েটা ওকে করতে হয়েছে। বলো, আসলে ওদের ভাগ্য ওদের দুজনকে একসঙ্গে বেঁধেছে। আমাদের মুন্নি বড় মনের মানুষ, নিজের বোনের কষ্ট বুঝবে। মুন্নি, কৃষ্ণা পরিস্থিতির শিকার। আমার কথা শোন রাধা, আজ কাল রাত্রি, আগামী কাল বউ ভাতের অনুষ্ঠানটা তো ধুমধাম করে করতে হবে। আর তাছাড়া অনিরুদ্ধ আর কৃষ্ণার ফুলসজ্জারও তো একটা ব্যবস্থা করা চাই, তাই না? আমার তোর আসল উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত ওই শ্যামা নিখিলের কাছে পরিষ্কার করে না পৌঁছচ্ছে, ততক্ষণ নাটকটা তো নিখুঁত হওয়া চাই। ওমা, নাটক কেন হতে যাবে? আফটার অল কৃষ্ণা তো বাড়ির বউ, ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে, সুন্দর করে গয়না পরিয়ে সাজাতে হবে না? মানে বারে বা, আমরা যদি এই বিষয়টাকে না করি, তাহলে অনিরুদ্ধ, শ্যামা বা নিখিলকে বোঝাবো কি করে যে আমরা কৃষ্ণাকে মেনে নিয়েছি? বাবা, আমি ভাবছিলাম না জানি কি সব বলছিস তুই। এনিওয়ে মা, যে করেই হোক কিছুদিনের মধ্যে অনিরুদ্ধকে সরিয়ে ফেলতে হবে। এনি হাও অনিরুদ্ধকে বোঝাতে হবে যে ওর মাই কৃষ্ণাকে পছন্দ করছে না। এই যে ধরো ধীরে ধীরে কৃষ্ণা গান গাওয়া ছেড়ে দিয়ে এবারের কাজের লোক হয়ে উঠবে, সেটার দায় কিন্তু কণিকা দত্তের ঘাড়ের ওপরই চাপাতে হবে। রাধা শোন, আমার কিন্তু মনে হচ্ছে এটা তুই ঠিক ভাবনা ভাবছিস না। অনিরুদ্ধ কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট ছেলে, ও কিন্তু বুঝতে পেরে যাবে যে এই সব কিছুর মধ্যে তুই আছিস। আর অলরেডি বিয়েটা কে দিল, কিভাবে হলো, এটা নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছে। বাস, হ্যাঁ, কারা ওদের বিয়ে দিল সেটা খুঁজে বের করার আগেই আমি অনিরুদ্ধকে সরিয়ে দেব। মানে মানে কিছুই নয়,
আমাদের পুরনো ব্যবসার শিলিগুড়ি ইউনিটটার অনেকদিন ইন্সপেকশনে যাওয়া হয়নি, তাই আমি ভাবছি অনিরুদ্ধকে নিয়ে সেখানে কিছুদিনের জন্য যাব। আচ্ছা, তারপর আমার কি কাজ? ওমা, তুমিই তো এবার আসল খেলা শুরু করবে। রাধারানী দত্ত আরো কিছুদিন বদলে যাওয়াই থাক। কৃষ্ণার ওপর যাবতীয় অত্যাচার তাই তুমিই করবে। আমি? হ্যাঁ মা, তুমি। তোমার তো শ্যামার উপর রাগ কম নেই। তুমি শ্যামাকে রোজগারের পথ দেখে ওদের পুরো পরিবারের মুখে অন্ন তুলে দিয়েছিলে, আর তার বদলে ও কি করেছে? তোমায় রাস্তায় এনে ফেলেছে। না রাধা, না, কিচ্ছু বলিনি আমি। কৃষ্ণার ওই মুখটা দেখলেই না আমার শ্যামার ওই ছোটবেলার মুখটা মনে পড়ে যায়। রাধা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওই কৃষ্ণার চুলের মুঠি ধরে না দেয়ালে মাথাটা ঠুকে দিই। তাই জন্যই তো কৃষ্ণাকে তোমার কাছে রেখে যাচ্ছি। আর এই অত্যাচারটা শুরু হবে বউ ভাতের মণ্ডপ থেকেই। হেই, সেই মণ্ডপে তো অনেক লোক থাকবে রে। এক্স্যাক্টলি, বেশি লোক থাকলেই তো অপমান করতে সুবিধা হবে। কাল মেয়ের বাড়ি থেকে তত্ত্ব সাজি আনবে, আর তুমি ওদেরকে গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। রাধা, কালকেই তাড়িয়ে দেবো? না মানে একটু রয়ে শুয়ে খেললে হতো না? না না মা, রয়ে শোয়ে অনেক খেলা হয়েছে, এবার এক এক করে আমাদেরকে খোলস ছাড়তে হবে। আর ওদেরকেও তো বুঝতে হবে ওদের আদরের মেয়ে কৃষ্ণা কাদের হাতে পড়েছে। আমাদের মুন্নির কত বুদ্ধি বলো তো, ও বুঝবে না তাই কখনো হয়? তাই তো মুন্নি? হুম, নিখিল, এ কিন্তু সহজ কথা নয়। ভালোবাসায় আঘাত, তাও আবার এই বয়সে। হ্যাঁ রে শ্যামা, দেখিস বাবা, এর জন্য যেন বনে বনে সম্পর্কে চির ধরে না যায়। মা একদম চিন্তা করো না। আমাদের মুন্নি শক্ত মনের মানুষ। ছোটবেলা থেকে নিজের মা বাবার ভালোবাসা, যত্ন কিছুই তো পাইনি ও। হ্যাঁ মানছি, আমরা ওকে সব দিয়েছি, কিন্তু তাও এসব কথা ছাড়ো না, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, গিয়ে বিশ্রাম না। হ্যাঁ, আর শোন না, তোদেরও তো অনেক ধকল গেল। যা যা, শুয়ে পড়, অনেক রাত। যা। শ্যামা, সকাল থেকে তোমারও অনেক ধকল গেছে, চল। তুমি যাও, আমি জল নিয়ে আসছি। তুমি যাই বলো ছোট কর্তা, রাধা দিদির ওপর আমার আবার সন্দেহ হচ্ছে। বুকের মধ্যে কেমন একটা ভয় বাসা বাঁধছে। তোর মম তো এইসব কথা শুনে কাঁদতে কাঁদতে কলকাতা চলে গেল, বললো পুলিশের বড় কর্তার সঙ্গে মিটিং করতে হবে। আমি যে কি করি। আমি জানি না কে এই কাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু এতে তো আমারও স্বার্থ চরিতার্থ হয়েছে। বলো মা। তুমি তো কিছুই স্বীকার করলে না রাধা দিদি, কিন্তু আমার মনের খটকাটা তো কিছুতেই গেল না। তুমি পুলিশের সঙ্গে কথা বলবে বলে কলকাতায় চলে এলে, কিন্তু তাদের সঙ্গে আদৌ কি কথা হলো সেটা তো আমাদের জানা না। গন্ডগোল তো আছে, বড়সড় কোনো গন্ডগোল। তুমি যদি এসবের পেছনে না থাকবে, তাহলে গুন্ডাগুলোকে কে পাঠালো? কেই বা জোর করে বিয়ে দিল আমার মেয়ের? আর যে এটা করলো সে কার শত্রু? অনিরুদ্ধ, কৃষ্ণার নাকি ছোট কর্তার? রাধা, ভেবেছিস দারুণ, শুধু একটাই প্রতিবন্ধকতা জানিস, অনিরুদ্ধ এখানে থাকলে কিন্তু এর কোনোটাই সম্ভব নয়। বেশ,
বউ ভাতটা যেতে দাও, তারপরে আমি অনিরুদ্ধকে নিয়ে চলে যাচ্ছি। তারপর তো গানের অনুষ্ঠান রয়েছে, সেখান থেকে বাকিটা হবে। গ্রেট, ঠিক, তুমি ঠিক বলেছ মামুনি। তুমি চলে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। নিখিল চৌধুরী, শ্যামা চৌধুরী এবার দেখবে কত ধানে কত চাল। সেই জন্যই তো আমি তোমার কাছে কৃষ্ণাকে রেখে যাব, আর অনিরুদ্ধকে কিছুদিনের জন্য আমার কাছে আটকে রাখবো। রাধা, রাধা, অনিরুদ্ধ যদি জানতে চায় জিজ্ঞেস করে। ধর ছাড়ো তো, সাদে কি আমি আমার আদরের দিদিভাই কণিকা দত্তকে খাইয়ে পড়িয়ে পুষছি? এটাই তো আমার আসল সুযোগ মা। আমি আমার অনিবেটাকে বুঝিয়ে বলবো, অনিবেটা, তোমার মাই তো কৃষ্ণাকে পছন্দ করে না, তোমার মায়ের ইচ্ছাতেই তো সবটা হচ্ছে। আর আমি ফর শিওর অনিরুদ্ধ কোনোদিনও ওর মায়ের এগেনস্টে যাবেই না। তার মানে মা মেয়ে ওরা কেউ বদলায়নি, সবটাই ওদের নাটক। না না, নিখিল আর শ্যামাকে এক্ষুনি সব জানাতে হবে, নইলে নইলে কৃষ্ণা দিদি ভাইটা বিপদে পড়বে। তুমি বড়দিদি, এই তো হয়ে গেছে, রেখে দে ওখানে। রেখে দিচ্ছি। ও বড়দিদি, এই দেখো তোমার আর আমার আলমারি খুঁজে আরো কয়েকটা নতুন শাড়ি পেলাম। এই বাবা, এই কটা শাড়ি? কাল কিন্তু বাজারে যেতেই হবে শ্যামা। বড় বৌদি, শুধু শাড়ি আনতে গেলে হবে না কিন্তু, ওই মাছ, তারপর সাজগোজের জিনিস, মিষ্টি, ওগুলো আনতে হবে। আরে সেসব তো হবে, কিন্তু আমি বলছি কি, আপাতত হাতের কাছে যে কটা জিনিস আছে সে কটা না হয় গুছিয়ে রাখি, তারপর পরের জিনিসগুলো পরে দেখা যাবে, বুঝলে? জানো বড় বৌদি, সেদিন আমি এই টেরেগুলো ফেলে দিচ্ছিলাম, ভাগ্যিস ছোট বৌদি বললো গুছিয়ে রাখতে। আসলে কি বলতো বড়দিদি, আমি ভাবলাম দেখো কত মানুষই তো কিনতে পারে না, তাই হাতের কাছে যদি সেরকম কোনো মানুষ পাই তাদের দিয়ে দেওয়া যাবে। সেই দেখো কেমন নিজেদের কাজেই লেগে গেল। আচ্ছা ছোট বৌদি, একটা কথা বলো তো আমায়, তুমি কি অন্তর যাবি? সবকিছু কেমন আগে থাকতেই বুঝে যাও। কিচ্ছু আগে থেকে বুঝি না, আর যদি সত্যি বুঝতে পারতাম তাহলে কি আর আজ এটা হতে দিতাম? যা হয় সব কৃষ্ণের ইচ্ছেতেই হয়। ঠিক বলেছ, আর যা হয় ভালোর জন্যই হয়। শোনো না, বলছি ওই বাড়িতে তো বেশি লোক নেই, এই মেসমশাই, মাসিমণি, তোমার বেয়ান, রাধা, এদের জন্য প্রণামী নিতে হবে, আর রায়ের জন্য ননদ পুটুলি। আর শোনো না, কয়েকটা এক্সট্রা নিয়ে নেবো, বুঝলে তো, আত্মীয় স্বজন আসবে। কি ব্যাপার বলো তো, এত রাতে তোমরা আবার এখানে কি করছো? ও মা, কালকে কৃষ্ণার বাড়িতে যেতে হবে না, সেখানে তত্ত্বগুলো কে নিয়ে যাবে? হ্যাঁ, এত রাতে কেন? ভোর হতে চললো। আর বলছি তোমরা গিয়ে এখন ঘুমিয়ে পড়া, যা করার কাল সকালে। আরে না না, কাল সকালে কত কাজ আছে বলো তো। দেখো এখন যদি এইটুকু গুছিয়ে না রাখি না, তাহলে কাল সকালে আর সামলাতে পারবো না। আর তাছাড়া রাধাও তো বলছিল যে কালকে সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান করবে, আর সন্ধ্যাবেলা কিছু আত্মীয় নিয়ে বউ ভাতের অনুষ্ঠান করবে। সেই তো, আর আমরা যদি খালি হাতে কিছু না নিয়ে চলে যাই, খারাপ দেখায় না? আচ্ছা বাবা, আমি তো বারণ করছি না, বলছি এইগুলো সব কাল সকালে করো। আরে না না, তুমি বুঝতে পারছো না। দেখো সকালে বাজারে যেতে হবে, তাছাড়া কৃষ্ণার অনিরুদ্ধর জন্য তো কিছু কিনতে হবে নাকি। দেখো মেয়েটাকে তো আর নিজে হাতে করে বিয়ে দিতে পারলাম না। যদি নিজে হাতে বিয়ে দিতাম তাহলে আমি আমার মেয়ে জামাইকে মন ভরিয়ে সাজিয়ে গুছিয়ে দিতাম। সেটা যখন পারলামই না, তখন এইটুকু সময়ের মধ্যে যেটুকু পারি সেটুকু তো করবো, বলো? শ্যামা, কাল সকালে ওদের জন্য আমি নিজে কেনাকাটি করতে যাব, নিজের মেয়েকে গয়নায় মুড়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, সেসব পরে হবে। শোনো না, তুমি ঘরে গিয়ে ঘুমাও, আমি এগুলো গুছিয়ে তারপর আসছি, যাও।
দাঁড়িয়ে পড়লে যে যাও। কি করছো নাকি তুমি? কি কি কর? আহা, তুমি বুঝতে পারছো না? আসলে নিখিলে তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আমরা এখানে আছি তো সেই জন্য বলতে পারছে না। শ্যামা বলছি, শোনো না, তুমি কথা বলো, আমরা কেউ কথা বলা কিছু। তুমি না সবসময় আর কি করো, আমার ভালো লাগে না কিন্তু। এই বিজলি, শোন না, আমার হঠাৎ না মনে পড়লো, আমার ঘরে নতুন আরো কয়েকটা শাড়ি আছে, চল নিয়ে আসি গিয়ে। না না না, আমি এখন যাবো না, তুমি গিয়ে নিয়ে এসো, আমার অনেক আই না। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এখন কোথায় আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখো না ও ছোট তো। কি বুঝবা, তোকে কাজ করতে হবে না, চল। কে করবে আমার কাজগুলো? ভালো লাগে না আমার। দেখ বাবা, তুমি আড়ালে দাঁড়িয়ে কি শুনছিলে? আরে না না, আড়ালে দাঁড়িয়ে আবার কি শুনবো বল দেখি। ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, হাত লেগে ওই শোপিসটা পড়ে গেল আর কি। তা তোরা ঘুমোসনি কেন এখনো? এত রাত হয়ে গেল। আমি বরং যাই, ঘুম পেয়ে গেছে আমার। মা শোনো, আমার মনে হয় এই লোকটা সবটা শুনে ফেলেছে। এই হবে ঘর শত্রু বিভীষণ। ও বোধহয় এক্ষুনি শ্যামা নিখিলকে সবটা জানিয়ে দেবে। কি করবো তাহলে আমরা? এই বাড়িতে একটা কালকুটুরি আছে না, সেখানে ইমিডিয়েটলি ওকে নিয়ে গিয়ে আটকে দাও, ইমিডিয়েটলি। নিখিল আসে, আমাকে এক্ষুনি সব জানাতে হবে, এক্ষুনি সব জানাতে হবে। মামে একটুও পাল্টায়নি। ওরা হচ্ছে কাল সাপ, কাল সাপ। ওরা যখন তখন ছবল মারতে পারে, ছবল মারাই ওদের কাজ। এক্ষুনি ওদের সব জানাতে হবে। ওরা কোনোদিন শুধরাবে না, কোনোদিন না। অনেক হয়েছে শ্যামা, এবার ঘরে চলো। আরে ঘরে চলো না। ঘরে চলো মানে? নিজের মেয়ের বিয়ে হয়ে গেল, সেসব কি ভুলে গেলে নাকি তুমি? আরে মেয়ের বিয়ে হয়ে গেছে তার মানে এটা তো না ছাড়ো যে আমি নিজের বউকে একটু আদর করবো না। আরে এমন করে বলছো, মনে হচ্ছে আমাকে ছাড়া তোমার ঘুমিয়ে আসে না। আবার আসে না। ছাড়বে তুমি? ঘুম আসে না তো শ্যামা, এত বছর ধরে ঘুম আসেনি, ফাইনালি তুমি ফিরেছো, তারপর একটু শান্তিতে ঘুমোতে পেরেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি তো এত সহজে মানবে না। তুমি গিয়ে শো, আমি এক্ষুনি আসছি, একটু পরে আসছি, ঠিক আছে? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, তারপর তুমি ঘুমোলেই আমি আসবো। যাও, তার আগে না 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 শ্যামা, কি না 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 না, তোমাকে ছেড়ে আমি যাবো না, দ্যাটস ফাইন। ছেড়ে যাবো না মানে? দুদিন পর নাতি নাতনির মুখ দেখবে, আর এখন এসব আদিক খেতে তোমাকে মানায়? এই দেখেছো কি করলে? ছাড়ো। নাতি নাতনি হয়ে যাচ্ছে তার মানে এটা তো নয় যে আমি বুড়ো হয়ে যাচ্ছি। যতদিন বাঁচবো এভাবেই ভালোবেসে আদর করবো তোমাকে। বলছি, আমরা কিন্তু কিছু দেখিনি। হ্যাঁ মা কালী দিদি, আমিও কিছু দেখিনি। এই যে তোর জন্য বলেছিলাম একটু পরে যা, দিকে তো বিঘ্ন ঘটিয়ে। সরি বড় বৌদি, আমি কি করে জানবো বলো? ওনারা এখানে চুপ করবে, একটা কাজ পারো না, কিছু না, সারাক্ষণ শুধু বক 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 বক, ভালো এই লাগে। বাড়িতে আমার কোনো প্রাইভেসি নেই, কেউ আমার কথা শুনে না। আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, এক্ষুনি চলে যাচ্ছি আমি। চুপ করবে তোমরা? না
কি ব্যাপার, ওরা কি জেগে নেই কেউ নাকি? কিন্তু এখন যদি না জানাতে পারি তাহলে তো সময় পাবো না আমি। কৃষ্ণা দিদিভাইয়ের যদি অনেক বড় ক্ষতি করে দেয় ওরা। আমার মনে হচ্ছে ওই অনিরুদ্ধ কিডন্যাপিং এর পেছনে ওই রাধার হাত রয়েছে। না না, সে আমাকে এক্ষুনি সব জানাতে হবে, পরে যদি আর সময় না পাই আমি। ঠিক ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস রে। এই লোকটা একদম বিশ্বাস হয় না, কিন্তু কিন্তু শ্যামা নিখিল যদি খোঁজ করে তাহলে কি বলবো? কি আবার বলবে? বলবে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আর এর আগেও তো করেছে। তুমি জাস্ট বলবে, ওরা সবাই বিশ্বাস করে নেবে। ঠিক ঠিক আছে, তাই হবে। আর মা, এমনিতেও তুমি দুদিনের মধ্যেই অনিরুদ্ধকে নিয়ে চলে যাচ্ছি। তুমি শুধু একবেলা খাবার আর জলটা দিয়ে দেবে, তাহলেই হবে। বুঝেছো? এলাম চলো, অনেক রাত হয়ে গেছে, শুতে চলো। রাধা, একটা কথা শোন, এই যে এক্ষুনি চলে গেল, শোন না শোন না শোন না, এই যে এক্ষুনি চলে গেল, যদি এক্ষুনি গিয়ে শ্যামা নিখিলকে জানিয়ে দেয় আমরা কি বলছি, আমরা কি ভাবছি, তাহলে কি হবে? হ্যাঁ মা, এটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু জানিয়ে দিলে তো চলবে না, ব্যবস্থা তো একটা করতেই হবে।